কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি মামলার মূল আসামি শাহপরানকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তথ্য নিশ্চিত করেছেন র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। কারণ বাজারে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে শাহপরানকে গ্রেফতার করা হয়। আটককৃত শাহপরান ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই। তার বিরুদ্ধে ভুক্তভোগীকে মারধর ও বিবস্ত্র ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ারও সে মূল হোতা। র্যাব 11 অধিনায়ক বলেন, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল শাহপরান। তার কাছে ধর্ষণকাণ্ডের ছবি ও ভিডিও সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহপরানের সম্পৃক্ততার বিষয়টি পুলিশের তদন্তে উঠে এসেছে বলেও উল্লেখ করেন লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। দুই ভাই এই ভিকটিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ উত্তক্ত করে আসছিল। সো উত্তক্তর প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে এটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয়। সে প্রেক্ষিতে বিগত 2 মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয়। সেই সালিশে শাহজালাল কর্তৃক শাহপরানকে হেনস্থা করা হয় এবং মারধরও করা হয়। সে প্রেক্ষিতেই শাহপরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে। মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে। ধর্ষক সহকারে 4 জন উত্তক্তকারী, 4 জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। প্রশাসনের মধ্যে এখনও আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের আলোচনা সভায় এসব কথা জানান তিনি। এই বিএনপি নেতা জানান, ভুল রাজনীতি করার কারণে আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না। মুসলিম লীগের মতোই আওয়ামী লীগের বিলুপ্তি ঘটবে বলেও জানান আসাদুজ্জামান রিপন। আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের একটি সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। যে কোনো রকম টালবাহানা না করে এই নির্বাচনকে প্রলম্বিত দীর্ঘায়িত না করে নির্বাচন না করার জন্য যারা ষড়যন্ত্র করছেন তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। যে নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি, আমাদের চূড়ান্ত গণতন্ত্রের বিজয় এখনো হয়নি। আগামী একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের পূর্ণ বিজয় অর্জিত হবে। প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে সমস্ত লোক ঘাপটি মেরে আছে, যারা 14, 18, 24 অবৈধ নির্বাচন করিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে যারা শেখ হাসিনাকে সাহায্য করেছে, তাদেরকে চাকরি থেকে বিদায় দিতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল ও সাম্প্রতিক কারামুক্ত জামাত নেতা ATM আজহারুল ইসলাম বলেছেন, যারা সরকারে আছেন তারা কোনো রাজনৈতিক সরকার না। এটি আবু সাইদের রক্তে গড়া আন্দোলনের সুফল। আবু সাইদ সহ যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের সবার পাশে দাঁড়ানোর প্রত্যেকের দায়িত্ব। সকালে রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। আজকে সরকার কিন্তু কারা? সরকার তো কোনো রাজনৈতিক সরকার না। আবু সাইদের রক্তের গড়া আন্দোলনের সুফল যেটা, তারাই আজকে দেশ শাসন করতেছে। অর্থাৎ তাদের দায়িত্ব সবচেয়ে বেশি, যাতে করে তারা সরকারিভাবে যারা আবু সাইদ সহ হাজার হাজার আমাদের এই আন্দোলনের শহীদ হয়ে দেশকে মুক্ত করেছেন তাদের সবার পাশে দাঁড়ানো। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সব খুনের বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচন সহ 4 দফা দাবিতে আজ রংপুরে জনসভা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। 17 বছর পর রংপুরে এই জনসভাকে ঘিরে সকাল থেকে জনসভাস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেন। দূর দূরান্ত থেকে বিভিন্ন যানবাহনে চড়ে হাজার হাজার নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন। রংপুর জেলা স্কুল মাঠে শুক্রবার বিকেল 3টায় শুরু হবে জনসভার মূল আনুষ্ঠানিকতা। বিভাগীয় এই জনসভায় প্রধান অতিথি থাকবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, আর প্রধান বক্তা থাকবেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ATM আজহারুল ইসলাম। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। বেশিরভাগ সবজির কেজি এখন 60 থেকে 80 টাকার উপরে। বেড়েছে মাছ এবং মুরগির দামও। নিত্যপণ্যে এমন দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। রাজধানী মহাখালী কাঁচা বাজারে এরকম চিত্র দেখা গেছে। ইলিয়াস মাদবরের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। কর্মজীবী মানুষেরা তাদের পুরো সপ্তাহের বাজার করে থাকেন এই দিনে।
তাই অন্য দিনের তুলনায় এই দিনে স্বাভাবিকভাবে বাজারে ভিড় একটু বেশি দেখা যায়। রাজধানীর মহাখালী কাঁচা বাজারে ঘুরে দেখা যায় গত 2 সপ্তাহের তুলনায় সব ধরনের সবজি কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। বেশিরভাগ সবজি কেজি 60 থেকে 80 টাকার উপরে। গত সপ্তাহে ইন্ডিয়ান টমেটো ছিল না, এই সপ্তাহে আমরা ইন্ডিয়ান টমেটো পাইছি, দাম একটু বাড়তি, 140-150 টাকা বেচতেছি। আর মরিচ আজকে কারণ বাজারে বর্তমানে 120 টাকা পাইকারি বেচতেছেন। অন্যান্য দিন থেকে আজকে কাঁচা মালের দামও বেশি, মাছের দামও বেশি। এদিকে মুদি পণ্য আলু ও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে, তবে গুঁড়ো দুধের দাম বেড়েছে কিছুটা। কোনো মালের দাম বাড়তি নাই, স্থিতিলেই আছে, শুধু মিল্ক পাউডারের দামটা একটু বেশি। চালের দামটা বাড়তি, ওই বাড়তি অবস্থাতেই আছে, কমে নাই এখনো। বাজারে মাছের দামও আগের তুলনায় কিছুটা বেড়েছে। রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা, কাতলা 400 টাকা, 1 কেজি ওজনের ইলিশ 2200 টাকা, আর 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা। দেখা গেছে অন্য দিনের সাথে শুক্রবার দিন কেজিতে 20-50 টাকা এমনি বেশি থাকে। ইলিশ মাছের রেটটা একটু বাড়ছে, মাছের সংখ্যা কম, কিছু মাছের দাম বেশি দেখতেছি, কিছু মাছের দাম কম দেখতেছি। লাল ডিম ডজন বিক্রি হচ্ছে 120 টাকা, তবে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কিছুটা বেড়েছে। ব্রয়লার মুরগি বেচতেছি 160 থেকে 70 টাকা, আর লাল লেয়ারটা বেচতেছি আপনার 300-320 টাকা এরকম। কক মুরগি গত সপ্তাহ দিল 300-290, এই সপ্তাহ ওখানে আসছে 320 টাকা। অন্যদিকে গরু এবং খাসির মাংসের দাম রয়েছে আগের মতোই। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। নদ নদী বেষ্টিত সাভার উপজেলার বেশিরভাগ নদীগুলো দখল হয়ে নাব্যতা হারাতে বসেছে। সাভার উপজেলার আশেপাশে তুরাগ, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, বংশী, গাজীখালী নদী সহ ছোট বড় 5টি নদী বয়ে চলেছে। বেশিরভাগ নদীর পাড় ও খালবিল দখল ও ভরাট করে গড়ে উঠেছে শিল্প কারখানা, ভবন ও দোকানপাট। ফলে সংকুচিত হয়ে আসে নদীর গতিপ্রবাহ। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান খায়রুলের রিপোর্টে। সাভার উপজেলার আশেপাশে তুরাগ, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, বংশী, গাজীখালী নদী সহ ছোট বড় 5টি নদী বয়ে চলছে। বেশিরভাগ নদীর পাড় ও খালবিল দখল ও ভরাট করে গড়ে উঠেছে শিল্প কারখানা, ভবন, দোকানপাট। ফলে সংকুচিত হয়ে আসছে নদীর গতিপ্রবাহ। বিশেষজ্ঞরা বলছেন, শিল্পাঞ্চল সাভারে কলকারখানার বর্জ্যে ছোট বড় নদী ও খালগুলো দূষণে বিপর্যস্ত। নতুন করে দখল শুরু হওয়ায় নদীর অস্তিত্বই বিলীন হওয়ার পথে এখন। নদী এইভাবে ছোট হতে থাকলে যেটা ছোটখাটো বন্যা হয়, আমাদের পানি লাগবে, সামনের দিক খুবই খারাপ আমাদের। অন্যদিকে নদীর পানি দূষণ রক্ষায় কোনো পদক্ষেপ গ্রহণ না করে এখনো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের যে অফিস আছে তারা এই স্যাম্পল কালেকশন করছে, যেমন এগুলো সবগুলো যখন রেজাল্ট আসবে ওইটার ভিত্তিতে তখন সেটা পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং তখন অভিযান পরিচালনা করবে। বিগত আমলে সরকার উপজেলার দক্ষিণ দরিয়ারপুর মৌজায় নদীর 94 শতক জায়গা দখল করে মোট 3 একর জায়গায় নির্মাণ করেছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এখন স্টেডিয়ামের দক্ষিণে নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে 4টি বালুর মহাল, উত্তরে গড়ে উঠেছে বেশ কিছু কারখানা। স্টেডিয়াম তো হয়েই গেছে, এখন এটা সরকার যদি নতুন কোনো থাকে তাহলে কিছু একটা করে দিতে পারে। কয়েকটা গুদাম আছে, আবার এমনি এই আরেকটা কয়েকটা তেলের কল আছে, এগুলো অনেক কিছুই আছে। 2022 সালে থানাঘাট ও নামাবাজার এলাকায় 3 শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছিল উপজেলা প্রশাসন, কিন্তু উচ্ছেদকৃত অংশ আবারও দখল হয়ে গেছে ইতিমধ্যেই। দুর্যোগ মন্ত্রণালয় তাদের নিজস্ব এখতিয়ারে এই জমিটা ম্যানেজ করে ওরা এখানে সরকারের কাছে বাজেট অনুমোদন করে এখানে স্টেডিয়ামটি করে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় যে জমিটা আসলে শিকস্থির হয়ে গেছে। তো এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সরকার এখন বিবেচনাধীন আছে সরকারের কাছে। বরাদ্দ ছিল 14 কোটি টাকা, 3 কোটি টাকা আপনার ফেরত গেছে, 10 কোটি টাকার আপনার কাজ হয়েছে, যেটার ভিতরে ছিল মাটি ভরাট এবং বাউন্ডারি ওয়াল। অবৈধ দখল ও নদী দূষণ রোধে শিল্প প্রতিষ্ঠানের মালিক ও সাভারে বসবাসকারীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা প্রশাসন। নদীকে দখলমুক্ত করার জন্য ইতিপূর্বে আমরা হলো যে উচ্ছেদ করেছি, আগামী দিনও হলো যে যেসব নদীর সীমানা অথবা জায়গা অবৈধ দখল করে রেখেছেন সেগুলোর বিরুদ্ধে হলো যে আমাদের অভিযান অব্যাহত। নদীবেষ্টিত সাভার উপজেলার সকল নদী এক প্রকার দূষিত হওয়ার পাশাপাশি এখন মরতে বসেছে দখলদারদের দখলের কারণে। এখন সাধারণ জনগণের একটি দাবি, এই নদীগুলোকে দখলমুক্ত করে অচিরেই নদীগুলোর নব্যতাকে ফিরিয়ে আনতে হবে। আর যদি দ্রুত এই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে সাভার উপজেলা
পরিণত হবে একটি জলাবদ্ধ নগরীতে। আসাদুজ্জামান খাইরুল, মাই টিভি, সাভার। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। মৌলিক সংস্কার ছাড়া যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে ছাত্র জনতা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। শুক্রবার জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি গণমাধ্যমে এসব কথা বলেন। নির্বাচনী সংস্কার ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও জানান এই নেতা। শিমুল খানের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শুরু করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, রাজনৈতিক দলগুলো যদি মনে করে তারাই কেবল নীতি নির্ধারক তাহলে তারা ভুল করছে। আওয়ামী লীগ হলো বাংলাদেশের ইতিহাসের কালসাপ। তারা যতবারই সুযোগ পেয়েছে ততবারই বাংলাদেশের মানুষদের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নের মাঝে ছবল সৃষ্টি করেছে। তাই আপনাদেরকে বলবো, যারা আওয়ামীপনা হয়েছে মুজিববাদ যাদের রক্তে, তাদেরকে আপনারা বিশ্বাস করবেন না, তাদেরকে আপনারা ধারণ করবেন না। আর আপনি বলেছেন নির্বাচনের কথা, নির্বাচন সংস্কার ছাড়া হওয়ার কোনো প্রকার সুযোগ নেই। যদি কেউ মনে করে যে সংস্কারবিহীন একটি নির্বাচন দিয়ে দেওয়া হবে, বাংলাদেশের ছাত্র জনতা এটি প্রতিরোধ করবে। কবর জিয়ারত শেষে মোহাম্মদপুরে আল্লাহ করিম মসজিদের সামনে ছাত্র আন্দোলনের সময় নিহত রনির পরিবারের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রনি যাস না, বললাম না আমি যাব, মারামারি হচ্ছে তো কি হচ্ছে, যদি আমি মরে যাই একজন আমার আল্লাহ নিবে, নালে বান্দা নিবে, শহীদ হয়ে যাব আমি আর ভাবতে পারি না আমার ছেলে সত্যি চলে যাবে, শহীদ হয়ে যাবে আমার ছেলে, আর আমার ছেলে আসে না। আমি রাত্রে আমি ঘুমাই, আরেকজন আসে আমারে বলছে ছেলে আমার রনিরে গুলি লাগছে। 1 বছর হয়ে গিয়েছে, শহীদ রনির স্বীকৃতি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। রনি বাংলাদেশে জন্মেছে, রনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জন্ম নিবন্ধন কাগজ রয়েছে। এত কিছুর পরেও 1 বছর হয়ে যাওয়ার পরেও কেন রনিকে স্বীকৃতি দেওয়া হয়নি? এ সময় শহীদ রনির স্বীকৃতি ও তার পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে বলে দাবি করেন নেতাকর্মীরা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বিপুল জনস্মৃতি ও প্রত্যাশা এবং নানা অনিশ্চয়তার দোলাচলের মধ্যে প্রথম বছর পূর্ণ হলো জুলাই গণ অভ্যুত্থানের। এই অভ্যুত্থানে সারা দেশের ছাত্র জনতার শক্তির এক অসাধারণ ও দুঃসাহসী ঐক্য গড়ে ওঠে। ফলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকে এগিয়ে নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একযোগে লড়াই ছিল বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন। নানা কৌশলে আন্দোলনকে অরাজনৈতিক রেখে গণ অভ্যুত্থানের রূপ দিতে তাদের ভূমিকা ছিল অপরিসীম। এস এম আরিফের রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে সূচনা হয় 24-এর গণ অভ্যুত্থানের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নেতৃত্ব দেন তরুণ শিক্ষার্থীরা। নিষ্ঠুরতার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার এই শান্তিপূর্ণ বিক্ষোভ অস্বাভাবিক বল প্রয়োগের মাধ্যমে দমানোর চেষ্টা চালিয়ে যায়। তাতে উল্টো বেগ পায় আন্দোলন। দীর্ঘদিন যাবতীয় আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ক্যাম্পাস কেন্দ্রিক করতাম, সো সেক্ষেত্রে মার খাওয়া আসলে এক ধরনের আমাদের অভ্যাস হয়ে গিয়েছিল। বরং এটা একটা অপরচুনিটি হিসেবে শুরুতে দেখেছি, বাট এটা একটা ট্রমা ছিল। যেদিন হলো গিয়ে আবু সাইদ মারা যায়, তারপর থেকে শহীদের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছিল। এই আন্দোলনে সর্বাত্মক অংশগ্রহণ ছিল বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর, যদিও একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম বজায় রাখতে সর্বাত্মক কৌশল অবলম্বন করে তারা। জুলাইয়ে যদি আমরা আমাদের কৃতিত্বের জানান দিতে আমরা যদি প্রথম দিক থেকে শিক্ষার্থীদের সাথে ছাত্র সংগঠনের ব্যানারে থাকতাম, তাহলে এই আন্দোলনটি সফলতার মুখ দেখতাম। এটা কৌশলের অংশ ছিল। শুধু আমরা না, আপনি দেখবেন যে অপর ছাত্র সংগঠন, এই ছাত্র শিবির বলেন, গণ অধিকার যাই অন্য যারাই আছে না কেন, সবাই কিন্তু একটি প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সবসময় তো শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী এই জায়গায় আন্দোলন হয়, আমার সায়েন্স ল্যাব লিমিটেড এই রেতে কেন না? সেক্ষেত্রে আমি আপনার যখন আমরা বাংলা ব্লকেট কর্মসূচি দিতাম 3টে বাজে, সায়েন্স আমরা তখন আমার নেতৃত্বে সায়েন্স ল্যাবে আমি তখন সকাল 10টা থেকে ব্লকেট করে দিয়েছি।
আন্দোলনকে সফলতায় রূপ দিতেও নানা কৌশল অবলম্বন করতে হয়েছে নেতৃস্থানীয়দের, উপেক্ষা করতে হয়েছে মৃত্যু ভয়। আমরা যদি একটা কর্মসূচি দেই, নেক্সট দিন 100 জন শহীদ হবে, মানে 100 জন শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা দিন একটা কর্মসূচি আসলে যাচ্ছে। এই জিনিসগুলো আসলে মনস্তাত্ত্বিক অনেক বড় বড় দ্বন্দ্ব ছিল। এইবার যদি হাসিনার টিকে যায় তাহলে আমরা কেউ বাঁচবো না, সেই চিন্তাটা আমাদের মাথায় ছিল। সেটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়ে যাওয়া সংগঠনের ছিল, অন্য কারো ছিল না। কিন্তু সেই চিন্তা মাথায় নিয়ে কিন্তু আমরা এত ডেসপারেট ছিলাম যে কোনো মূল্যে হাসিনার পতন ঘটাতে। একসময় শিক্ষার্থীদের সাথে যোগ দেন দেশের আপামর জনতা। শাসকের বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়ানোর নজিরবিহীন সাহস দেখান তারা। শুরু হয় সর্বাত্মক আন্দোলন। কোটা সংস্কার থেকে রূপ নেয় সরকার পতনের এক দফায়। এই কোটা সংস্কার কি চাওয়ালা বুঝে, রিক্সা শ্রমিক বুঝে? সিএনজি চালকরা কিন্তু আমাদের কর্মসূচিতে, বাংলা ব্লকের কর্মসূচি তখন দিতাম, আমাদের পানি দিত, আমাদের বিস্কুট এনে দিত, আমরা সেগুলো খেতে এনার্জি পেতাম। অভিভাবকরা রান্না করে খাবার নিয়ে যেত। এত মানুষের, লাখ লাখ মানুষের সম্পৃক্ত, কয়েক হাজার শহীদ হয়ে গেছে। ছাত্র জনতার একাকার হয়ে যাওয়া এবং সবশেষে 3 তারিখের যে এক দফার ঘোষণা, এগুলো আসলে সাহসের গল্প। এবং আগামী প্রজন্ম যতবার এই জুলাই গণঅভ্যুত্থানের এই ধরনের এই ইভেন্টগুলোর স্মৃতিরোমন্থন করবে, তারা নতুন করে অনুপ্রাণিত হবে, নতুন করে সাহস সঞ্চয় করবে। বিরলতম আত্মত্যাগের মধ্য দিয়ে বিজয় হয় ছাত্র জনতার অভ্যুত্থান। জনজোয়ারে ভেসে যায় তৎকালীন সরকারের ক্ষমতার দম্ভ। উন্মোচিত হয় মুক্তির পথ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে আকাঙ্ক্ষা নিয়ে এক দফা ঘোষণা করেছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের রূপ নিল, সে আকাঙ্ক্ষা একদমই বাস্তবায়ন হয়নি। ফ্যাসিবাদের পুনর্বাসন যাতে না হয় এবং এই যে যারা মানুষের উপরে জুলুম করছে, জুলুমবাজরা যাতে বাংলাদেশে আবার পুনর্বাসিত না হয়, সে বিষয়ে আমাদের একটা প্রচন্ড রকম ঐক্য থাকতে হবে। SM আরিফ, মাইটিভি, ঢাকা। নিজের স্বার্থের জন্য নয়, ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গঠনে জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলেটের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন সারা দেশের মানুষ। আর এই গণঅভ্যুত্থানের আন্দোলন থেকে পিছিয়ে ছিলেন না ইব্রাহিম খলিল নামের এক যুবক। গাজীপুরের শিববাড়ি এলাকায় এক দফা দাবি বাস্তবায়নে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। তাতে কোনো আফসোস বা আক্ষেপ নেই তার। প্রত্যাশা তার একটাই, স্বপ্ন লাল সবুজের এই বাংলাদেশের মানুষ যেন ফিরে পায় তার সব নাগরিক অধিকার। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। কুমিল্লার মহেশখোলা গ্রামের কামরুজ্জামানের ছেলে ইব্রাহিম খলিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তিটি পরিবারের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে গাজীপুরের শিববাড়িতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেন। যখন বের হই তখন তারা টিয়ার শেল আর গান ফায়ার করতে থাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন দেশ উত্তাল, তখন 19 জুলাই শিববাড়ি এলাকায় আন্দোলনে অংশ নেন ইব্রাহিম। তারপর ফ্যাসিস্ট সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে একে একে হাতে, পায়ে ও পাঁজরে এবং কোমরে 60টি গুলিবিদ্ধ হন। এরপর লুটি পড়েন মাটিতে। পরে দেখেন তিনি পঙ্গু হাসপাতালে বেডে শুয়ে আছেন। আমার ট্যাক্সের টাকা দিয়ে গুলি কিনে, দেশের জন্য গুলি কিনছে, শত্রু এসে যাতে দেশকে আক্রমণ করতে না পারে, ওই গুলি দিয়ে আমাকে গুলি করা হয়েছে, আমার রক্ত বের করা হয়েছে। আন্দোলনের 11 মাস পেরিয়ে গেলেও এখনও পরিপূর্ণ সুস্থ হননি তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে আর্তনাদ করছেন ইব্রাহিম। স্ত্রী, সন্তান, পিতামাতা সহ 5 জনের সংসারে এখন শুধু হতাশা। তাই তো চোখের পানিও যেন ফুরিয়ে গেছে তার। আমি কাটতেছি আমার পরিস্থিতির জন্য। আমি এখন হসপিটালে আছি, হসপিটাল কর্তৃপক্ষ আমাকে খাবার দিচ্ছে, আমার ফ্যামিলি খাচ্ছে, আমার 1 বছরের একটা বাচ্চা আছে, তার ভবিষ্যৎটা কি? এমন পঙ্গুত্ব যেন, দুঃখ কষ্ট নেই তার। কষ্ট একটাই, বাকিটা জীবন কিভাবে পার করবেন তিনি, কিভাবে ফিরবেন স্বাভাবিক জীবনে। ফ্যামিলিটা হলে চলবো কেমনে? আমরা মিডল ক্লাস ফ্যামিলি, কারো কাছে হাত পাততেও জানি না, ভিক্ষা করতেও জানি না, হাত পাততেও জানি না। তার মতো অনেকেরই পরিস্থিতি একই রকম। যদিও পঙ্গু হাসপাতালে এখন মাত্র 11 জন ভর্তি রয়েছেন, তাদেরও যেন ক্ষোভ আর আক্ষেপের কমতি নেই। উপার্জন নাই, অন্য আমার ছেলে মেয়েকে আপনার কষ্টের দিনকাল যাইতেছে। আমরা আন্দোলন করতে গেছি এই কারণেই, কারণ বাক স্বাধীনতা, এই দেশটা নিরাপদ থাকবে। আমাদের যারা প্রতিনিধি তারা তো আমাদের ভাবার দরকার। আমরা 1 বছর ধরে হাসপাতালে বসেছি, আমাদের কেন হাসপাতালে 1 বছর থাকা লাগবো? একটা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই নিজের এই বুকটা পেতে দিয়েছিলাম বুলেটের সামনে। না আমার ব্যক্তি স্বার্থের জন্য, না আমার পরিবারের স্বার্থের জন্য, একমাত্র দেশের স্বার্থের জন্য আমার বুকটা পেতে দিয়েছিলাম বুলেটের সামনে। ইব্রাহিম খলিলের মতো এরকম অসংখ্য জুলাই যোদ্ধা রয়েছেন যারা
নিজের কথা চিন্তা না করে দেশ ও জাতির কথা মাথায় রেখে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন। কিন্তু তাদের প্রত্যাশা একটাই, তাদের যেমন সম্মান করা হবে তেমনি আগামীতে এমন একটি বাংলাদেশ বিনির্মাণ হবে যে বাংলাদেশে কোনো ফেসিবাদের ঠাঁই হবে না। পঙ্গু হাসপাতাল থেকে আবু সাদপু, মাই টিভি, ঢাকা। এবার জানাবো ভয়াবহ এক প্রতারক চক্রের খবর। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে দীর্ঘদিন থেকে প্রতারণার রাজ্য সাজিয়ে সেই রাজ্যের রানী হয়ে অপকর্ম করে বেড়াচ্ছে নারায়ণগঞ্জ সদর এলাকার বিলকিস জাহান নামের এক বহুরূপী প্রতারক। এমন কোনো অপকর্ম নেই যে করছে না এই লেডি মাফিয়া। আর এজন্য বিভিন্ন সময় অপকর্মের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পাকড়াও হওয়াদের নিয়ে সে গড়ে তুলেছে একটি বাহিনীও। মাইটিভির নাম নিয়ে প্রতারণার অভিযোগে কয়েক মাস আগে আটক হয়ে জেল খাটার পরেও জামিনে মুক্ত হয়ে আবারও জড়িয়ে পড়ছেন একই অপরাধে। মহাপ্রতারক বিলকিস জাহান এবং তার সহযোগীদের কথা জানাচ্ছেন মাহবুব সৈকত। এই মহিলার নাম বিলকিস জাহান, প্রতারক, 100% প্রতারক। বিভিন্নভাবে তারা দালালি করে। বেহায়াপন একটা মহিলা, সুন্দর গেটআপ লয়ে থাকে, মামলা টামলা দিয়ে মানুষের হৃদয় হরানি করে। গ্রুপ অফ কোম্পানির অধিকর্তা সেজে ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বলে অর্থ আত্মসাৎ, চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা, আবার কখনো বিদেশ পাঠানোর নামে অর্থ নিয়ে লাপাত্তা। এসবই করছেন একজন নারী প্রতারক। নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা এই প্রতারকের নাম বিলকিস জাহান ওরফে বিউটি, যাকে এলাকার মানুষ চেনে লেডি মাফিয়া বিউটি নামে। অপকর্মের খাতিয়ান রয়েছে আরও। একটি গুন্ডা বাহিনী রয়েছে বিলকিস জাহানের, যাদের মাধ্যমে রাতারাতি অন্যের জমি দখলেরও রয়েছে বিস্তর অভিযোগ। আর এসব বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য নিজের ছেলেকে বানিয়েছে সেই বাহিনীর অন্যতম প্রধান। ওর ছেলে হচ্ছে বাপ্পি, নাম হচ্ছে বাপ্পি। ওর নেশাগ্রস্ত প্লাস ইয়াবাটিয়া সব বেচাকিনি করে। প্রতিবাদকারীদের দমনের অন্যতম অস্ত্র হচ্ছে মামলা বাণিজ্য। অপকর্মের মাধ্যমে অর্জিত অর্থ খরচ করে মামলা সাজিয়ে হয়রানি করে এই চক্র। বিলকিস জাহান যে মাই টিভির চেয়ারম্যান দাবি করে, এই যে তার ঘর, সেই ঘরটাতেই থাকতো। প্রতারক না হলে কি কারণ আমাকে মিথ্যা মামলা দেয়? বিভিন্নভাবে তারা দালালি করে এবং মানুষকে হয়রানিমূলক কাজ করে, মামলা দেওয়ার চেষ্টা করে যেন টাকা পয়সা হাতায় নেয়। আমার শিশু বাচ্চা এরও কিন্তু সার করে নাই। প্রতারণার আর এক কৌশল হচ্ছে এই বিলকিস বাহিনী বিভিন্ন প্রতিষ্ঠানের নামে কার্ড বানিয়ে নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ায় এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে। এমনকি বিলকিস জাহান নিজেকে দেশের অন্যতম স্বনামধন্য স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির কর্ণধার বা মালিক সাজিয়ে নিজে এবং সহযোগীদের মাধ্যমে করে যাচ্ছে প্রতারণা। অনুসন্ধানে এসব প্রতারণার সত্যতা মেলায় ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার অনুমোদিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভির পক্ষ থেকে মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতার হয়ে কারাভোগ করেন এই প্রতারক রমণী। সম্প্রতি জামিনে বের হয়ে আবারও শুরু করছে সেই প্রতারণা বাণিজ্য, এবার আরও বড় পরিসরে। ভুয়া ঠিকানা ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করছে মাই টিভির নামে সারা দেশে লোক নিয়োগের। আর না জেনে শুনেই তাদের এই ফাঁদে পাও দিচ্ছেন কেউ কেউ। সেই ভুক্তভোগীদের অভিযোগ এসেছে হাতিরঝিল মাই টিভির প্রধান কার্যালয়ে, যার প্রেক্ষিতে ইতিমধ্যেই আইনগত পদক্ষেপও নেওয়া হয়েছে মাই টিভির পক্ষ থেকে। প্রতারণা আসলে একটা অনেক পুরনো একটা কৌশল অপরাধীদের। তারা বিভিন্ন নামে বিভিন্নভাবে সহজ সরল মানুষকে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে বিভিন্ন অর্থ করিয়ে হাতিয়ে নিচ্ছে। চোখ কান খোলা রেখে চলবেন, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে। অনুসন্ধান চলছে, সহসাই এই প্রতারক চক্রের সাথে আর কারা কারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ এবং দুষ্কৃতকারীদের মুখোশও উন্মোচন করা হবে। প্রতারণার বিষয়টি এই এত ব্যাপকভাবে আমাদের সমাজে বিস্তৃতি ঘটেছে যে যা আসলেই উদ্বেগজনক। প্রতারকদের কোনো কথায় বা কৌশলে বিভ্রান্ত হবেন না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।